স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। সারা দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল 10টা থেকে শুরু হওয়া পরীক্ষায় দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে 18,57,344 জন শিক্ষার্থী। এর মধ্যে 9,30,305 জন ছেলে আর মেয়ে 9,27,039 জন। আজ বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হয়েছে লিখিত পরীক্ষা। এবার এসএসসি ও সমমান পরীক্ষা ঘিরে বাড়তি নিরাপত্তা ও কঠোর নজরদারি নিশ্চিতে তৎপর রয়েছে শিক্ষা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিশেষ করে নকল ও ডিভাইস ব্যবহার করে ডিজিটাল জালিয়াতি এবং প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বিশেষ নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। অনেক বছর পর শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়েছে, তো এটা নিয়েও স্টুডেন্টরা অনেক ভয় পাচ্ছে। কারণ সবাই শুনতেছে যে আর কি যে সব কিছু অনেক হার্ড হবে, দেখাদেখি করা যাবে না। এছাড়াও এক্সাম হলেও একটু রুলসগুলো হার্ড থাকবে। নতুন প্রযুক্তি নিয়ে গভর্নমেন্ট যেই সিস্টেমেটিক করেছে, এখন স্বাভাবিক আমরা ভিতর থেকে না আসলে আমরা এটার অনুভূতিটা বুঝতে পারবো না। বাচ্চারা যদি মনোযোগের সাথে যেগুলো পড়েছে, যদি কেন্দ্র ভালো থাকে, পরিবেশটা যদি সুস্থ থাকে, ওরা যদি সঠিক লিখতে পারে, তাহলে ইনশাল্লাহ ওরা অবশ্যই ভালো করবে। রাজধানীর মতিঝিলে আছেন সহকর্মী জহিরুল মোহসান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মোহসান, আপনি এখন কোন স্কুলের সামনে আছেন এবং সেখানে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আসিফ, আমি এখন রয়েছি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে। সেখানে সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে এই কেন্দ্রে যারা পরীক্ষা নিতে এসেছেন সবাই আসলে নির্দিষ্ট সময়ের আগে এসেছেন। কারণ এবার সকাল 8টা থেকে আসলে কেন্দ্রের যে ফটক রয়েছে সেটি খুলে দেওয়া হয়েছে এবং আগে থেকেই শিক্ষার্থীরা এসে কেন্দ্রে প্রবেশ করতে পেরেছে, যার কারণে যানজট এড়িয়ে তারা এখানে আসার ক্ষেত্রে কোনো ধরনের যানজট পেয়েছে, কিন্তু সঠিক টাইমে সবাই আসলে পৌঁছাতে পেরেছে আমরা দেখেছি। এবং আমরা দেখেছি যে পরিবেশের কথা যেটা জানতে চাইলেন সেটাও আসলে সুষ্ঠু পরিবেশেই পরীক্ষা হচ্ছে এবং প্রতিটি ক্লাসে কিন্তু আসলে সিসিটিভির ব্যবস্থা রাখা হয়েছে এবং সেই সিসিটিভির মাধ্যমে পরীক্ষা সুষ্ঠু হচ্ছে কিনা, নকল হচ্ছে কিনা সেগুলো আমরা দেখেছি যে প্রধান শিক্ষকের যে কক্ষ রয়েছে সেখান থেকে সেটা নিয়ন্ত্রণ করা হচ্ছে। এবং এবার প্রত্যেকটি স্কুলেই আসলে এই ব্যবস্থাটা চালু করা হয়েছে যে সিসিটিভির মাধ্যমে শিক্ষার্থীরা যারা পরীক্ষা দিচ্ছে সেটা নির্বিঘ্ন হচ্ছে কিনা, কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা সেগুলো আসলে পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরা সকালে দেখেছি শিক্ষার্থীরা যখন কেন্দ্রে প্রবেশ করছিলেন তাদেরকে ভালোভাবে চেকিং করা হচ্ছিল এবং কোনো ধরনের ডিভাইস রয়েছে কিনা, নকল রয়েছে কিনা সেগুলোর ব্যাপারে বেশ তৎপর থাকতে দেখেছি আমরা। এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে এবং স্কুলের যে ম্যানেজমেন্ট কমিটি রয়েছে তারাও এই বিষয়ে বেশ তৎপর রয়েছে এবং কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস বা ইলেকট্রিক ঘড়ি নিতেও আসলে কেন্দ্র থেকে নিতে দেওয়া হয়নি। কোনো ধরনের ব্যাগ বা সব কিছুই আসলে ফটকেই আসলে আটকে দেওয়া হয়েছে। এবং এবার আমরা যারা পরীক্ষার্থীদের সাথে কথা বলেছি তারা অনেকে আসলে বলছিলেন যে কিছুটা লোডশেডিংয়ের কারণে প্রিপারেশনে কিছুটা ঘাটতি রয়েছিল, তবে সেভাবে রাজধানীতে যেহেতু খুব বেশি লোডশেডিং নেই সেক্ষেত্রে অতটা বেগ পেতে হয়নি। এবং আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি, অভিভাবকরাও বলছিলেন যে যানজট থাকে ঢাকা শহরে, সাধারণভাবেই সকালবেলা একটু যানজট বেশি থাকে এবং তারা হাতে সময় নিয়ে অনেকে 1-2 ঘন্টা সময় নিয়ে আসলে পরীক্ষা কেন্দ্রে আসার জন্য বেরিয়েছেন এবং সে সময় মতোই আসলে অনেকে এসে পৌঁছেছেন। যেহেতু নতুন সরকার আসার পর প্রথমবার একটি বড় পাবলিক পরীক্ষা হচ্ছে এবং এই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বিগ্নতা রয়েছে, তারা একটু চিন্তিত ছিলেন। অভিভাবকরাও আসলে চিন্তিত রয়েছেন বাইরে, তবে তারা বলছেন যে পরীক্ষা যদি পরিবেশ ভালো থাকে তাহলে শিক্ষার্থীরা পরীক্ষা ভালোভাবেই দিবেন এবং ভালো ফলাফলই আসলে তারা অর্জন করতে পারবে। আসিফ। জি মোহসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যাব নারায়ণগঞ্জে। সেখানকার এসএসসি পরীক্ষার খবর জানাচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, আপনার জেলায় এবার কতজন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর কি পেয়েছেন? সকাল 10টায় নির্ধারিত সময়ে নারায়ণগঞ্জের এসএসসি সমমান পরীক্ষা শুরু হয়েছে। এবার জেলায় মোট 33,208 জন শিক্ষার্থী কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এখন পর্যন্ত প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে সুষ্ঠুভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। শিক্ষা মন্ত্রণালয় থেকে 14টি নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্রে কেন্দ্রে যে সিসি ক্যামেরা বসানো এবং তা সচল রাখা এবং তা নিয়ন্ত্রণ করতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থারও কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজনে শিক্ষার্থীদের দেহ তল্লাশির ব্যবস্থা কিন্তু করা হয়েছে, যার কারণে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছিল রাতভর। তবে কেন্দ্রে প্রবেশের পর থেকে তাদের মধ্যে
এক ধরনের উচ্ছ্বাস দেখা গেছে। তারা যে বিষয়টি বলছেন, এবার তারা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন এবং যে কোনো প্রশ্নের মোকাবেলা করার জন্য, উত্তর দেওয়ার জন্য তারা এই প্রস্তুতি তারা নিয়েছেন, যে বিষয়টি জানিয়েছেন। এবার সরকার গঠনের প্রথম পাবলিক পরীক্ষা এটি, এবং যারা এবার পরীক্ষা দিচ্ছেন তাদেরও কিন্তু প্রথম পর্যায়ের এই পাবলিক পরীক্ষাটি তারা অংশগ্রহণ করছেন। আজকে সকাল 10টা থেকে অনুষ্ঠিত এই পরীক্ষাটি বিরতিভাবে চলবে দুপুর 1টা পর্যন্ত, এবং এরপরে 10ই মে পর্যন্ত এই পরীক্ষাটি চলমান থাকবে। এর পরবর্তীতে কিন্তু আমরা যে বিষয়টি জানতে পেরেছি, ব্যবহারিক যে পরীক্ষা রয়েছে 7 থেকে 14 তারিখ পর্যন্ত এই পরীক্ষাটি অংশগ্রহণ করবে। নারায়ণগঞ্জে এবার 50টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমি যে কেন্দ্রটি দাঁড়িয়ে রয়েছে, এখানে 408 জন পরীক্ষার্থী 10টি কক্ষে পরীক্ষা দিচ্ছে। বাংলা প্রথম পত্র নারায়ণগঞ্জের 50টি কেন্দ্রের ভিতরে 40টি রয়েছে এসএসসি ও সমমান, এবং মাদ্রাসা কেন্দ্র রয়েছে 4টি, এবং কারিগরি শিক্ষা কেন্দ্র রয়েছে কিন্তু 6টি। এবং সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষভাবে যে পরীক্ষা পরিচালনার জন্য শিক্ষা বোর্ডের থেকে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, এবং এখন পর্যন্ত সুষ্ঠুভাবেই কিন্তু পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন এবং পরীক্ষা পরিচালনা হচ্ছে। এই ছিল আসলে আমার কাছে এখন পর্যন্ত এসএসসি পরীক্ষার সর্বশেষ তথ্য। ছিলেন গৌতম সাহা। রাজশাহীর পরীক্ষার খবর জানাতে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। আদনান, রাজশাহীতে পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদের জানাবেন। সারা দেশের মতো রাজশাহীতেও এসএসসি ও সমমাননা পরীক্ষা শুরু হয়েছে, এবং আজ বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হয়েছে এবং চলবে 20 মে পর্যন্ত। এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী মহানগরীর গভর্নমেন্ট ল্যাবরেটরি সরকারি হাই স্কুল কেন্দ্রে। এই কেন্দ্রে কিছুক্ষণ আগে আমরা দেখেছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম মোফাক্খরুল ইসলাম পরিদর্শন করেছেন এবং সাংবাদিকদের সাথে তিনি কথা বলেছেন। এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে 8 জেলার মোট 2,709টি প্রতিষ্ঠানের মোট 1,77,709 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এদের মধ্যে যদি আমি বলি যে ছাত্র সংখ্যা রয়েছে মোট মোট ছাত্র রয়েছে 93,174 জন এবং ছাত্রী রয়েছে 85,535 জন। এদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থী 1,46,542 জন এবং অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে 31,019 জন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে রয়েছে 92,967 জন এবং মানবিক বিভাগে রয়েছে 79,804 জন এবং ব্যবসা শিক্ষা বিভাগে রয়েছে 4,897 জন। এবার শিক্ষা বোর্ডের আওতাধীন 8 জেলার 274টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং কিছুক্ষণ আগে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম মোফাক্খরুল ইসলাম বলেছেন যে পরীক্ষা যাতে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয় এজন্য সকল ধরনের ব্যবস্থা করা হয়েছে এবং পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রে যাতে বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন থাকে এজন্য বিদ্যুৎ বিভাগগুলোকে আসলে চিঠি দিয়েছেন এবং বলছেন যে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরায় আওতায় রাখা হয়েছে। এছাড়াও শিক্ষা বোর্ডের পক্ষ থেকে ঝটিকা টিম তৈরি করা হয়েছে। এই টিমগুলো বিশেষ করে রিমোট যে সকল এলাকা রয়েছে সেই সকল এলাকাগুলো পরিদর্শন করবে শহরের চেয়ে বেশি পরিমাণে। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে এসএসসি পরীক্ষার সর্বশেষ খবর। আসিফ। জি আদনান, আপনাকে ধন্যবাদ। নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের 4 জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান, হাবিবুরের স্ত্রী পপি সুলতানা, ছেলে পারভেজ এবং 3 বছরের মেয়ে সাদিয়া আক্তার। স্থানীয়রা জানান, ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। ঘরে ঢুকে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় 4 জনের লাশ দেখতে পান তিনি। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা টাকা লুটের জন্য তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করেছে। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ 250 শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
ভারত মিয়ানমার সীমান্তে আঘাত এনেছে মাঝারি মাত্রার ভূমিকম্প। এতে রাজধানী ঢাকা সহ দেশে বিভিন্ন স্থানে অনুভূত হয়েছে মৃদু কম্পন। ভোর 6:29 দেশে এই ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানায় রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 5। এর উৎপত্তিস্থল ভারতের মণিপুর সীমান্তের কাছাকাছি। প্রাথমিকভাবে এই ভূমিকম্পে দেশে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সরকারি নির্দেশনার পরও রাজধানীর বিভিন্ন পাম্পে আগের মতোই দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। কোথাও কোথাও লাইন আগের চেয়ে আরও দীর্ঘ হয়েছে। বিজয় সরণিতে আছেন সহকর্মী দিলশাদ অ্যানি, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। অ্যানি, পাম্পগুলোতে সরবরাহ কি বেড়েছে এবং পরিস্থিতি কেমন দেখছেন? পাম্প কর্তৃপক্ষ কি বলছে আমাদের জানাবেন। আসলে আমি বেশ কয়েকটি পেট্রোল পাম্প যেগুলো আছে রাজধানীর বেশ কয়েকটি পেট্রোল পাম্প আসাদ গেট, তেজগাঁ, গুলশান রিং রোড এবং মহাখালী থেকে শুরু করে বিজয় সরণির বেশ কিছু ফিলিং স্টেশন আছে, সেই স্টেশনগুলো ঘুরে দেখেছি। এর মধ্যে একটি মাত্র পাম্পে দেখতে পাচ্ছি তেল সরবরাহ করা হচ্ছে, আর বাকিগুলো বলা হচ্ছে এখন তাদের তেল নেই, সরবরাহ করতে পারছে না। তেল পাওয়ার সাপেক্ষে বিকেল কিংবা সন্ধ্যা থেকে তারা তেল দিতে পারবে। আর আপনি যেটা বলছিলেন যে দাম বাড়ানোর পর কোনো পরিবর্তন হয়েছে কিনা, কোনো ধরনের পরিবর্তন হয়নি। 1.5 মাস আগেও যেরকম দীর্ঘ লাইন ছিল, এখন আমরা দেখেছি কোথাও কোথাও সেই লাইনটি বরং আরও দীর্ঘ হয়েছে, কিন্তু কোনো সুফল পাওয়া যায়। গ্রাহক যারা আছেন, চালক যারা আছেন, তাদের সাথেও কথা বলেছি, তারা একই অভিযোগ করেছেন। তারা বলেছেন যে লিটার প্রতি 20 টাকা বাড়ানো হলেও তারা কোনো ধরনের সুবিধা পাচ্ছেন না, বরং যেখানে 4 থেকে 5 ঘন্টায় 6 ঘন্টায় তেল পেতেন, সেখানে আরও 2 থেকে আড়াই ঘন্টা সময় এখন আরও বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছেন গ্রাহকরা। তো আমি তাদের আরও বেশ কিছুই কথা বলেছেন। তারা বলেছেন গভর্নমেন্টের এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী আছেন, তারা যেভাবে কথা বলছেন আসলে ভিন্ন চিত্র দেখতে পাচ্ছেন ফিলিং স্টেশনগুলোতে। তাদেরকে বলা হচ্ছে পর্যাপ্ত, তারা আসলে যতটুকু তেল চাচ্ছেন কোনো কোনো স্টেশনে সেই পরিমাণ তারা তেল দিচ্ছেন না, এই অভিযোগও করেছেন। শ্যামলী, মিরপুর থেকে শুরু করে বেশ কিছু জায়গায় তেল সরবরাহ বন্ধ রয়েছে। আমরা দেখেছি যে নবীনগর আছে, সাভারের নবীনগর, সেখান থেকেও এসেছেন তেল নিতে এই বিজয় সরণির এই পাম্পটিতে, কারণ তার আশপাশের যে এলাকা আছে, ফিলিং স্টেশন যেগুলো আছে, সেই স্টেশনগুলোতে কোথাও তেল সরবরাহ করা হচ্ছে না, সব জায়গাতেই তেল সরবরাহ বন্ধ রয়েছে। আর এখানে পেট্রোল পাম্পের যে কর্তৃপক্ষ আছে তাদের সাথেও কথা বলেছি, তারাও বলেছেন যে আসলে রাজধানীর বেশিরভাগ যে ফিলিং স্টেশন আছে সেই ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ বন্ধ থাকায় এই বিজয় সরণির এই ফিলিং স্টেশনগুলোতে চাপ বেড়েছে, গ্রাহকদের প্রচুর চাপ বেড়েছে। এবং এই যে আমরা যে দীর্ঘ লাইনটা দেখেছি ফিলিং স্টেশন থেকে শুরু করে জাহাঙ্গীর গেট হয়ে মহাখালীর রেল ক্রসিং পার হয়ে অনেকটা দেখেছি মহাখালী যে টার্মিনাল যেটা আছে সেই বাস টার্মিনাল পর্যন্ত এই লাইনটি দীর্ঘ এই লাইনটি গিয়েছে। তো তারা যেটা বলেছেন দাম বাড়লে তার কোনো ধরনের সুফল পাননি। তারা বলছেন যে দাম যদি বাড়ানোই হতো তাহলে হয়তো আরও আগে বাড়ালে পরিস্থিতি স্বাভাবিক হতো। আসলে এখানে গ্রাহক যারা আছেন এক একজনের এক এক প্রতিক্রিয়া আমরা পেয়েছি। তো এই ছিল এখানকার পরিস্থিতি। ছিলেন দিলশাদ অ্যানি। অ্যানি, আপনাকে ধন্যবাদ। সুনামগঞ্জ জেলার 106টি নদীর বেশিরভাগই এখন অস্তিত্ব সংকটে। নাব্যতা হারিয়ে নদীগুলো এখন ফসলের ক্ষেত। শুষ্ক মৌসুমে পানি না থাকায় ব্যাহত হচ্ছে সেচ, আর বর্ষায় বাড়ছে বন্যার ঝুঁকি। দিগন্তজোড়া ধানের মাঠ দেখে বোঝার উপায় নেই এটি এক সময়কার প্রমত্তা নদী, যেখানে বছর জুড়ে চলত লঞ্চ আর নৌকা। এখন মানুষ হেঁটে যাতায়াত করছে, কোথাও গরু চড়াচ্ছে, আবার কোথাও চলছে ছোট ছোট যানবাহন। এটি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পুরাতন সুরমা নদী। বর্ষার উজানের ঢলের সাথে পলিতে ভরাট হয়ে একসময়কার খরস্রোতা নদীর ছন্দ আজ স্তব্ধ। যে নদী ছিল মাছের ভাণ্ডার আর ফসলি জমির সেচের প্রধান উৎস, নাব্যতা হারিয়ে সেটি এখন শুধুই স্মৃতি। বড় বড় স্টিমার, লঞ্চ এগুলা চলতো, অনেক কিছু চলাফেরা করছে।
কেন ব্রিজ ছিল না, ব্রিজ হওয়ার আগে গুদারা নৌকা ছিল, গুদারা নৌকা দিয়ে আমরা এই পাশে পার হইতাম। এমন এক সমস্যা হয়েছে না তোর না হাঁটা, বুঝছেন, মানুষ কিছু দান ফান ফলায়। শুধু পুরাতন সুরমা নয়, মহাসিং, কালনী, সোমেশ্বরী কিংবা ডাউকি জেলার 106টি নদীর বেশিরভাগেরই একই দশা। শুষ্ক মৌসুমে প্রায় 5 মাস পানির দেখা মেলে না এইসব নদীর অধিকাংশ অংশে। নদীতে অনেক পানি ছিল, অনেক মাছ ছিল, মাছ মারছি, মাছ খাইছি। এখন নদী শুকিয়ে যাওয়ায় আমাদের কৃষিকে তো হইতেছে না। লামতে ডর করছে, মানে তার লাইলে খেত হয়েছে, বল খেলার মাঠ হয়েছে। নদী ভরাট হওয়ায় বর্ষা মৌসুমে দেখা দেয় বন্যা, আর শুষ্ক মৌসুমে হাহাকার পড়ে পানির। হাওর অঞ্চলের জীববৈচিত্র্য আর কৃষি এখন হুমকির মুখে। আগেও দেখেছি যে ড্রেজিং হয়েছে, সেই ড্রেজিংগুলো ভালো হয় নাই। তাহিরপুরের বৌলাই নদী, পাটলাই নদীতে ড্রেজিং হয়েছে, সেই ড্রেজিংগুলো একদম যাচ্ছে তাই অবস্থা। ফলে ড্রেজিংটাও কার্যকরভাবে করতে হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, অস্তিত্ব সংকটে থাকা এসব নদী রক্ষায় বড় ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আমরা 14টি নদী চিহ্নিত করেছি এবং এগুলো খনন করবো প্রাথমিকভাবে, এবং পরবর্তী বাকি 5টা নদীর পাশাপাশি যারা খাল খনন রয়েছে সেগুলো আমরা পর্যায়ক্রমে করব। তো ইতিমধ্যে আমরা প্রায় 1400 কোটি টাকার মতো একটি নদী খননের জন্য একটি প্রকল্প প্রণয়ন করেছি। এটি আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রণয়নের জন্য অপেক্ষাধীন আছে। হাওর অঞ্চলের জীবন ও কৃষির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই নদীগুলো। তাই দ্রুত খননের মাধ্যমে হারানো নাব্যতা ফিরিয়ে আনার দাবি হাওরবাসীর। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সঙ্গে চুক্তি না হলে নৌ অবরোধ উঠবে না এবং যুদ্ধবিরতির মেয়াদও বাড়বে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন সময় বুধবার সন্ধ্যা পর্যন্ত এই যুদ্ধবিরতি বহাল থাকবে। তবে এর মধ্যে কোনো সুনির্দিষ্ট চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলেও এর মেয়াদ বাড়ানোর সম্ভাবনা একেবারেই ক্ষীণ বলে জানান তিনি। এ সময়ে চুক্তি না হলে আবার যুদ্ধ হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এছাড়া সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনার আগেই ইরান সমঝোতায় আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। অন্যথায় দেশটিকে চরম পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তবে হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সমঝোতা করবে না ইরান, জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এদিকে তাসনিম নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ঘোষিত নৌ অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালী অতিক্রম করছে সুজা 2 নামের ইরানের পতাকাবাহী একটি মালবাহী জাহাজ। এছাড়া যুদ্ধ পরিস্থিতির কারণে বন্ধ থাকার পর তেহরানের প্রধান দুটি বিমানবন্দর ইমাম খোমেনি ও মেহেরাবাদ পুনরায় খুলে দেওয়া হয়েছে এবং বিমান চলাচল শুরু হয়েছে। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি যুদ্ধজাহাজ থেকে ছোড়া গুলিতে এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। মঙ্গলবার উপত্যকার উত্তর উপকূলে এই ঘটনা ঘটে। এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সোমবার গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় 5 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত বছরের অক্টোবরে গাজায় ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতির পরও গাজাবাসীর ওপর হামলা বন্ধ করেনি ইসরায়েলি বাহিনী। 10 অক্টোবর থেকে এ পর্যন্ত পুরো গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় 780 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই ছিল এখনকার সংবাদে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।